সাকিব আল হাসান তার একটা ছোট্ট ইন্টারভিউ পড়লাম আজকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সকে। তিনি ফোনে ছোট্ট একটি সাক্ষাৎকার দিয়েছেন, কিছু প্রশ্নের জবাব দিয়েছেন। সেটা নিয়ে বাংলাদেশের পত্রিকায়ও নিউজ হয়েছে। সেই সাক্ষাৎকারটি পড়ার পরে আমার কাছে মনে হলো যে তিনি তো অলরাউন্ডার, ক্রিকেটে অলরাউন্ডার। ঠিক যেমন ক্রিকেটে অলরাউন্ডার, ঠিক তেমনই রাজনীতিতেও অলরাউন্ডারেরই পরিচয় তিনি দিলেন। সাকিব আল হাসান রয়টার্সকে বলছেন, সরকারের কাছ থেকে যদি ছাড়পত্র পাই যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি ফিরে যেতে, আদালতে বিচারের মুখোমুখি হতে এবং যা যা করার প্রয়োজন তা সব কিছু করতে রাজি আছি। অর্থাৎ বর্তমান সরকারের পক্ষ থেকে যদি সেরকম কোনো নিশ্চয়তা তিনি পান, তাহলে তিনি দেশে ফিরবেন। দেখেন মজাটা কোথায়, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, আমি জানি আমি কিছুই করিনি। মানে তিনি জানেন যে তিনি কিছুই করেন নাই, তারপরেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়ে তিনি বলছেন তার বিরুদ্ধে বর্তমানে 2টি মামলা আছে। 24 সালে ছাত্র জনতা আন্দোলনের সংগঠিত ঘটনায় একটি মামলা এবং অন্যটি দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে মামলা করছেন দুর্নীতির অভিযোগ সংক্রান্ত। হত্যা মামলাটি হাস্যকর দাবি করে সাকিব বলেন, মামলাটি দায়েরের দিন আমি টরন্টোতে একটি ম্যাচ খেলছিলাম। মানে জুলাই আগস্ট আন্দোলন যে চলতেছে, সেই আন্দোলনের সময় তো সাকিব আল হাসান দেশে ছিলেন না, এবং তার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাটির সময় তিনি দেশে ছিলেন না, তিনি টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন। পাশাপাশি এখনও এই মামলায় কোনো আইনজীবী নিয়োগ করেননি বলেও জানান তিনি। যেহেতু তিনি দেশেই ছিলেন না, তিনি কিছুই জানেন না, তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি কোনো আইনজীবীও নিয়োগ দেননি। দেশে ফেরার বিষয়ে সাকিব জানান, তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরতে চান, তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবেন। তিনি আগেই দেশে ফিরতে চান, কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবেন, কথা বলতেছেন। আপনারা একটু মিলাইতে থাকুন, আমি পরে শেষ করি। বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেছেন, নেত্রী অর্থাৎ শেখ হাসিনা যা বলেন আমরা তা অনুসরণ করি। আমি মনে করি, মানে সাকিব আল হাসান মনে করেন, তারা বিষয়টি ভালোভাবে সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের দেওয়া দিন নির্দেশনা অনুসরণ করব। মানে পরিপূর্ণ দলের হাইকমান্ডের উপরে নির্ভর করতেছে যে তারা কি সিদ্ধান্ত দেন, তারা কি দিক নির্দেশনা দেন। তিনি এটা বিশ্বাস করেন যে তারা অবশ্যই ভালো সিদ্ধান্ত নেবেন এবং তারা যে সিদ্ধান্ত নেবেন বা যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনায় তারা মেনে নেবেন, সাকিব আল হাসান মেনে নেবেন। সম্প্রতি ভারতের দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। সাকিব বলেন, সেখানে আমি শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির আহ্বান জানিয়েছি এবং এতে আমার কোনো অনুশোচনা নেই। তিনি যে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যোগ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে তার দেশের বাড়িতে যে হামলা হয়েছে, মানে সকল কিছু বিষয়, সেখানে কেন উপস্থিত হলাম, উপস্থিত না হলে তো এরকম হতো না, উপস্থিত হওয়াটা বোধহয় ভুল হয়েছে, এরকম কোনো অনুশোচনায় তার নেই। কেন সেটাও কিন্তু বলছেন যে তিনি সেখানে তো খারাপ কিছু, অন্যায় কিছু করেন নাই বা বলেন নাই। তিনি বাংলাদেশের উন্নতির আহ্বান জানিয়েছেন এবং শান্তির আহ্বান জানিয়েছেন, এতে আবার অনুশোচনার কি? সাকিব জানান, এর আগে দেশে ফেরার জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন। 2024 সালের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে একবার দেশে ফেরার বিমানে উঠেছিলেন তিনি। বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যাত্রার বিষয়টি নিশ্চিত করেছিলেন, কিন্তু মাঝপথে তাকে ফিরে যেতে হয়। পরে দুবাই থেকে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। মানে এর আগে অলরেডি বিমানেও চড়ছিলেন দেশে আসার জন্য। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তার দেশে ফেরার আরেকটি উদ্যোগ ভেস্তে যায়। মানে এরপরে আরেকটি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানাছিলেন তার ফেসবুক ওয়ালে, যার কারণে সেটাও ভেস্তে যায়। সাকিব বলেন, দেশে ঢুকতে বাধা দেওয়ার
কারণ হিসেবে ওই পোস্টের কথা জানানো হয়েছিল। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির নামে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ফেসবুকে, সেজন্য তিনি দেশে আসতে পারেন নাই। আসার কথা ছিল, কিন্তু ওই কারণে তিনি আসতে পারেন নাই। তবে এমন সিদ্ধান্তের যুক্তি তিনি বুঝতে পারেননি, যে আদৌ এটা কেউই বুঝতে পারবে না যে এটার কী যুক্তি হতে পারে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে, এমন পরামর্শ প্রত্যাখ্যান করেছেন বলে জানান সাকিব। মানে সাকিবকে তাহলে অলরেডি প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি যদি আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেন তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, তিনি দেশে আসবেন, দেশে আসার জন্য উন্মুখ হয়ে আছেন, তিনি দেশে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। শর্ত একটা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, রাজনৈতিক সম্পর্ক। তিনি না না না, প্রয়োজনে দেশেই যাব না, তারপরও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন তিনি করবেন না। তারপরে তিনি এখানে বলছেন যে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কথা তিনি বিবেচনা করবেন না বলে পরিষ্কার জানেন। এ ধরনের কোনো পদক্ষেপই তিনি নেবেন না যে রাজনৈতিকভাবে সম্পর্ক ছিন্ন করা। এই যে সাকিব আল হাসানের সাক্ষাৎকারের বিশেষ কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনালাম, এগুলো শোনার পরে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হলো যে দেখেন, রাজনীতিতে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত ব্যক্তিদের প্রাধান্য থাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়, যারা খোলামেলা কথা বলতে পারেন, যারা কোনো গোপন কিছু রাখেন না, স্পষ্টভাবে বলে দিচ্ছেন। দ্বিধা দ্বন্দ্ব বা অনুশোচনা, একটু কি সিদ্ধান্তহীনতায় ভোগা, এরকম কিছু নাই, একবার স্ট্রেট ফরওয়ার্ড। তিনি যেটা মনে করেন, যেটা ধারণ করেন, স্পষ্ট বলে দিচ্ছেন। তিনি দেশে আসবেন, শেখ হাসিনার জন্মদিনে কেন শুভেচ্ছা তিনি ফেসবুকে জানালেন? সেই জন্য দেশে আসতে পারেননি। আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করেন, রাজনৈতিকভাবে শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিন্ন করেন, দেশে আসতে কোনো বাধা নাই, আবার জাতীয় দলে খেলবেন। এই সুযোগ তিনি নেবেন না, কারণ ওই সম্পর্কটা, ওই রাজনৈতিক সম্পর্কটা, এখানে নীতির বিষয়টা কিন্তু চলে আসে। যে একটু আপনি অসুবিধার মধ্যে আছেন, সেই অসুবিধার থেকে সুবিধায় যাওয়ার জন্য, বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছেন, একটু ভালো পরিস্থিতির মধ্যে যাওয়ার জন্য আপনাকে অফার করা হলো। না, আপনি যদি সেই অফারটা গ্রহণ করেন, তাহলে এখানে আপনার নীতির বিষয়টা আছে যে দেখো একটু সমস্যায় পড়ছে, সেই সমস্যা উত্তরণের জন্য তার নীতির কোনো ভ্যালু নাই। কিন্তু তিনি তো ভ্যালুহীন কোনো নীতির মানুষ না। তিনি তার যেটা নীতি, এতে যাই ক্ষতি হোক না কেন, সেই নীতিতে তারা অটল থাকেন। এজন্যই এই সমস্ত মানুষদেরকে নিয়ে গর্ব করা যায়, একেবারে বুক ফুলে কথা বলা যায় যে এদের নীতি আছে, এরা নীতির থেকে বিচ্যুত হন না। যতই সুযোগ, যতই প্রলোভন দেখানো হোক না কেন, বিচ্যুত হন না। ওই যে ইউএফসিসি যে সেখানে যে সাক্ষাৎকারে তিনি যে উপস্থিত ছিলেন, সেখানে তিনি উপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে তার গ্রামের বাড়িতে হামলা হয়েছে, তারপরে অনুশোচনা নেই। কারণ আমি তো খারাপ কিছু করি না, ভালো কিছু করছি। আমি সেখানে বাংলাদেশের শান্তি এবং উন্নতি কামনা করছি, সেই জন্য এটা হয়েছে। আমার কিসের অনুশোচনা? যারা করছে তারাই অনুশোচনা করবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।